শুরুতেই চলুন একটা হাড় হিম করা সত্যিকারের ঘটনা দিয়ে আজকের এই বিশ্লেষণ শুরু করা যাক। দৃশ্যপটটা একবার কল্পনা করুন। সময়টা ২০২৬ সালের ১ এপ্রিল। আর্জেন্টিনার উশুইয়া শহর থেকে একটি বিলাসবহুল ক্রুজ শিপ অ্যান্টার্কটিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। জাহাজে ২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী এবং ক্রু। প্রথম কয়েকদিন সবকিছু একদম নিখুঁত ছিল, দারুণ একটা আনন্দ যাত্রা। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এক অদৃশ্য ঘাতক নিঃশব্দে তাদের সাথে জাহাজে উঠে পড়েছে। আর খুব শীঘ্রই এই স্বপ্নের মতো ট্রিপটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। ঘটনাগুলোর পরম্পরা বা এই টাইমলাইনটা একবার খেয়াল করুন, বুঝতে পারবেন কতটা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যাত্রার মাত্র কয়েকদিনের মাথায় একজন ৭০ বছর বয়সী ডাচ যাত্রীর প্রবল জ্বর আর শ্বাসকষ্ট শুরু হয়, আর ১১ এপ্রিল জাহাজেই তার মৃত্যু ঘটে। এরপর ২৪ এপ্রিল ওই যাত্রীর স্ত্রী মৃতদেহ নিয়ে একটি দ্বীপে নেমে যান, কিন্তু ২৬ এপ্রিল আমস্টারডাম ফেরার পথে হঠাৎ করেই বিমানবন্দরে ঢলে পড়ে তিনিও মারা যান। এদিকে জাহাজের ভেতরে তখন রীতিমতো আতঙ্ক, আরও অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ২ মে একজন জার্মান যাত্রীর মৃত্যুর পর অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বা WHO-কে ইমার্জেন্সি জানানো হয়। মাঝ সমুদ্রে আটকে থাকা এই অভিশপ্ত জাহাজটিকে কোনো দেশই তাদের বন্দরে ভিড়তে দিচ্ছিল না। শেষ পর্যন্ত ১০ মে এটি স্পেনের টেনেরিফে নোঙর করে। সবার মনে তখন একটাই প্রশ্ন, এই মৃত্যুর আসল কারণটা কি? ল্যাবরেটরি রিপোর্ট যখন ফিরে এলো, সবার রীতিমতো রক্তহীন হয়ে যাওয়ার জোগাড়। এটা সাধারণ কোনো জ্বর বা ফুড পয়জনিং ছিল না। রিপোর্টে উঠে এলো এক মারাত্মক ভাইরাসের নাম, যার সম্ভাব্য মৃত্যুর হার প্রায় ৫০%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানে আক্রান্ত প্রতি ২ জনের মধ্যে একজনের মৃত্যু হতে পারে। এই বিশাল মৃত্যুহার দেখেই বোঝা যায় কেন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো এই ঘটনা নিয়ে এতটা নড়েচড়ে বসেছিল। প্রথম পর্বে আমরা দেখব ২টি প্রাণঘাতী সিনড্রোম সম্পর্কে। তো এই ঘাতকের আসল পরিচয়টা কি? এর নাম হান্টা ভাইরাস। আসলে এটা নির্দিষ্ট কোনো একক ভাইরাস নয়, বরং এটা প্যাথোজেনের একটা বেশ বড় পরিবার, যা ইঁদুরের মাধ্যমে ছড়ায়। প্রায় ৭০ বছর ধরে বিজ্ঞানীরা এই ভাইরাসের সাথে পরিচিত। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয়টা কি জানেন? আজ পর্যন্ত এর কোনো FDA অনুমোদিত ভ্যাকসিন, নির্দিষ্ট কোনো ওষুধ বা অ্যান্টিভাইরাল চিকিৎসা আবিষ্কৃত হয়নি। কেউ আক্রান্ত হলে চিকিৎসকরা বড়জোর সাপোর্টিভ কেয়ার দিতে পারেন, কিন্তু আসল লড়াইটা লড়তে হয় রোগীর নিজস্ব ইমিউন সিস্টেমকেই। এই স্লাইডটা বেশ ইন্টারেস্টিং। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে এই ভাইরাসের আক্রমণের ধরন কিন্তু একেবারেই আলাদা। এশিয়ার ইউরোপে এটি HFRS হিসেবে দেখা দেয়, যার মূল টার্গেট হল কিডনি। শরীরের ভেতরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয় আর কিডনি ফেল করে। অন্যদিকে আমেরিকা এটি HPS রূপে আবির্ভূত হয়। এক্ষেত্রে ভাইরাসটি সরাসরি ফুসফুসে আক্রমণ করে। ফুসফুসের ভেতরে তরল জমতে শুরু করে, আর আক্ষরিক অর্থেই রোগী নিজের শরীরের তরলে ডুবে শ্বাসরোধ হয়ে মারা যায়। সত্যি বলতে প্রক্রিয়াটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। দ্বিতীয় পর্ব, কয়েক দশকের প্রাণঘাতী প্রাদুর্ভাব। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে এই ভাইরাস কিন্তু মানব সভ্যতার জন্য একেবারেই নতুন কিছু নয়। অনেকটা গোয়েন্দা গল্পের মতো বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে একে ট্র্যাক করে আসছেন। ১৯৫০ সালে কোরিয়ান যুদ্ধের সময় প্রথমের ভয়াবহতা নজরে আসে, যখন প্রায় ৩,০০০ সৈন্য অদ্ভুত এক জ্বরে আক্রান্ত হয়ে কিডনি বিকল হতে শুরু করে। এরপর দীর্ঘ ৩০ বছর পর ১৯৮০ সালে ড. হো ওয়াং লি হান্ডা নদীর নামানুসারে এর নাম দেন হান্টা ভাইরাস। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের নাভাজো আদিবাসীদের মধ্যে এক রহস্যময় প্রাদুর্ভাব দেখা দেয়, আর ১৯৯৬ সালে আর্জেন্টিনায় ঘটে এই ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা মিউটেশন। আর ঠিক এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন কারণ খুঁজতে গিয়ে খাবি খাচ্ছিল, তখন নাভাজো উপজাতির প্রবীণরা তাদের বহু প্রজন্মের প্রাচীন জ্ঞান থেকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। তারা বলেছিলেন, ভারী বৃষ্টির পর যখন জঙ্গলে বাদামের ফলন বাড়ে, তখন ইঁদুর বাড়ে, আর তার পরপরই আসে এই রোগ। অবিশ্বাস্য হলেও সত্যি। পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন, আদিবাসীদের এই পর্যবেক্ষণ একেবারে শতভাগ নির্ভুল ছিল। দীর্ঘদিন ধরে একটা ধারণা ছিল যে ভারতে বোধহয় হান্টা ভাইরাস নেই, কিন্তু ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে ভেলোরে হওয়া একটি গবেষণা সেই ভুল ভেঙে দেয়। তামিলনাড়ুতে ২৮ জন কিডনি রোগীর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়, বিশেষ করে যারা গুদামে কাজ করতেন বা ইরুলা উপজাতির মানুষ যারা ইঁদুর ধরতেন, তাদের মধ্যে সংক্রমণের হার ছিল অনেক বেশি। সবচেয়ে অবাক করা ডেটা হলো, সাধারণ মানুষের রক্ত পরীক্ষা করে দেখা যায় প্রায় ৪% মানুষের শরীরে আগে থেকেই এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। মানে একদম নিঃশব্দে, লোকচক্ষুর আড়ালে ভাইরাসটি সমাজে ছড়াচ্ছিল। তৃতীয় পর্ব, এল নিনো সংযোগ। আদিবাসীদের সেই জ্ঞান আর আধুনিক আবহাওয়া বিজ্ঞানকে একসাথে মেলালে যে চেন রিঅ্যাকশনটা পাওয়া যায়, সেটা খুবই পরিষ্কার। শুরুটা হয় এল নিনো দিয়ে। এই আবহাওয়া পরিস্থিতির কারণে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়, আর বৃষ্টি মানেই জঙ্গলে বাদাম বা ফসলের বাম্পার ফলন।
এত বিপুল খাবার পেয়ে ইঁদুরের বংশবৃদ্ধি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইঁদুর যত বাড়বে, মানুষের আশেপাশে তাদের ঘোরাঘুরিও তত বাড়বে, আর ঠিক এই পয়েন্টেই ইঁদুর থেকে ভাইরাসটি মানুষের শরীরে ঢুকে গিয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের সৃষ্টি করে। পুরো ব্যাপারটাই একটা ডোমিনো ইফেক্টের মতো। এতক্ষণ তো আমরা জানলাম যে এটা ইঁদুর থেকে ছড়ায়, কিন্তু ১৯৯৬ সালে আর্জেন্টিনায় এসে সব হিসেব নিকেশ পাল্টে গেল। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন অ্যান্ডিস স্ট্রেন। পুরো হান্টা ভাইরাস পরিবারের মধ্যে এটাই একমাত্র মিউটেশন যা সরাসরি একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে ছড়াতে পারে। তবে হ্যাঁ, এর জন্য অত্যন্ত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ বা দীর্ঘ সময় একসাথে থাকার প্রয়োজন হয়। এখান থেকেই মূলত সুপার স্প্রেডার বা যারা একসাথে অনেককে সংক্রমিত করতে পারে তাদের কনসেপ্টটা সামনে আসে। আর এই তথ্যগুলোর ওপর ভিত্তি করেই অবশেষে সেই অভিশপ্ত ঘোস্ট শিপের রহস্যের জট খোলে। সেই ডাচ দম্পতির কথা মনে আছে? মার্চ মাসে তারা উশুয়ায় পাখি দেখতে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তারা এমন একটা ডাম্পিং গ্রাউন্ড বা আবর্জনার স্তূপের খুব কাছে চলে যান যেখানে গিজগিজ করছিল সংক্রমিত ইঁদুর। সবচেয়ে বড় টুইস্টটা হলো এই ভাইরাসের ট্রান্সমিশন উইন্ডো বা ছড়ানোর সময়কাল, যা গড়ে মাত্র 1 দিন। তারা সংক্রমিত হওয়ার ওই 1 দিনের মধ্যেই জাহাজে ওঠেন। যদি তারা আরও 2 দিন পর জাহাজে উঠতেন তাহলে হয়তো ভাইরাসটা ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু তারা জাহাজে ওঠার পরই অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে আন্দিজ স্ট্রেন অন্যান্য যাত্রীদের মাঝে ছড়াতে শুরু করে। চতুর্থ পর্ব, পরবর্তী বৈশ্বিক মহামারী। ক্রুজ শিপের এই মর্মান্তিক ঘটনার পর সারা বিশ্বের মানুষের মনে একটাই প্রশ্ন জেগেছিল, আর এই ভয়টা একেবারেই অমূলক নয়, যে ভাইরাসে মৃত্যুর হার 50% এবং যা মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে, সেটা যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি হবে? এই একটা প্রশ্নই স্বাস্থ্য বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তবে এখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আছে। এই তুলনামূলক চার্টটা দেখুন। কোভিড-19 বা ফ্লু ছড়ায় বাতাসের মাধ্যমে বা সাধারণ সংস্পর্শে, কিন্তু হান্টা ভাইরাস বাতাসে ছড়ায় না। এর জন্য অত্যন্ত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের প্রয়োজন। আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো এদের ট্রান্সমিশন উইন্ডোতে। কোভিডের ক্ষেত্রে একজন মানুষ 14 দিন পর্যন্ত অন্যকে সংক্রমিত করতে পারেন, সেখানে হান্টা ভাইরাসের এই সময়কাল মাত্র 1 দিন। তাই অত্যন্ত প্রাণঘাতী হলেও এর বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ার ঝুঁকি বাস্তবে বেশ কম। পঞ্চম পর্ব, প্রতিরোধ ও সুরক্ষা। মহামারী হওয়ার ঝুঁকি কম হতে পারে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এই ভাইরাসের আক্রমণ ঠেকানোটা একেবারেই আমাদের নিজেদের হাতে। যেহেতু এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই, তাই প্রতিরোধটাই এখানে আসল। এর জন্য খুব সাধারণ কিছু অভ্যাসের দরকার। বাড়ির বা গুদামের দেয়ালে সব ছোটোখাটো ফাটল বা ফাঁকফোকর ভালোভাবে সিল করে দেয়া, যাতে ইঁদুর ঢুকতে না পারে। খাবার সবসময় এয়ারটাইট পাত্রে রাখা, আর বাড়ির চারপাশের আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখা। মূলত এমন কোনো পরিবেশই রাখা যাবে না যা ইঁদুরকে আকর্ষণ করে। আর হ্যাঁ, শুধু ঘরবাড়ি পরিষ্কার রাখলেই হবে না। অনেক সময় পুরনো বন্ধ ঘর, ধুলোয় ভরা স্টোরেজ রুম বা গুদামে ঢুকতে হয় যেখানে ইঁদুরের আনাগোনা আছে। ইঁদুরের মলমূত্র শুকিয়ে বাতাসের ধুলোর সাথে মিশে থাকতে পারে। তাই এরকম জায়গায় গেলে অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই ভালো মানের N95 মাস্ক এবং গ্লাভস পরা উচিত। এটা আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে। পুরো আলোচনার নির্যাস টানলে একটাই কথা দাঁড়ায়, হান্টা ভাইরাস একটা নীরব আর ভয়ঙ্কর ঘাতক। চিকিৎসা যেহেতু নেই, তাই সচেতনতা আর প্রতিরোধ ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। এই অদৃশ্য হুমকির হাত থেকে বাঁচতে হলে এই ভাইরাসের কাজ করার ধরনটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের সুরক্ষিত রাখতে হবে। সবশেষে একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। এল নিনোর মতো জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে একটা ভাইরাস হুট করে প্রাদুর্ভাব ঘটাতে পারে, সেটা তো আমরা দেখলাম। এখন ভাবুন তো, আন্তর্জাতিক যাতায়াত যেভাবে বাড়ছে আর জলবায়ু যেভাবে চরম রূপ নিচ্ছে, পৃথিবীর কোনো এক গহীন অরণ্যে বা বরফের নিচে এরকম আর কত অজানা প্রাচীন প্রাণঘাতী ভাইরাস শুধু একটু অনুকূল আবহাওয়ার অপেক্ষায় ঘাপটি মেরে বসে আছে? উত্তরটা কিন্তু আমাদের কারোরই জানা নেই। তবে সচেতনতাই হতে পারে আমাদের আগামী দিনের সবচেয়ে বড় ঢাল।